ধরুন আপনি একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আছেন, আর এই মিউচুয়াল ফান্ড থেকে গত 3 বছরে অ্যাভারেজ 10% সিএজিআর হারে রিটার্ন দিয়েছে। কিন্তু এই ফান্ডের পারফরমেন্সে আপনি খুশি নন, কারণ মিউচুয়াল ফান্ডের অ্যাপ খুলে দেখলেন অন্য একটা ফান্ড সেটা 14% সিএজিআর হারে রিটার্ন দিয়েছে গত 3 বছরেতে। তখন আপনার মাথায় প্রথম প্রশ্ন কি আসবে যে আমি এই ফান্ডটাকে নিয়ে পড়ে আছি কেন? এর থেকে তো ভালো হতো যে ফান্ডটা 14% রিটার্ন দিয়েছে সেটাতে ইনভেস্ট করলে। তো আপনি কি করলেন? যে ফান্ডটা বেশি রিটার্ন দিয়েছে সেই ফান্ডটাতে ইনভেস্ট করলেন আর আপনার আগের ফান্ডটা বিক্রি করে দিলেন। এইবার কিছুদিন পর দেখা গেল যে ফান্ডটাকে আপনি ভেবেছিলেন খুব ভালো রিটার্ন দেবে তার পারফরমেন্স কিন্তু আর আগের মতো হচ্ছে না। যে ফান্ডটাকে দেখে আপনি এত ইমপ্রেসড হয়েছিলেন তার পারফরমেন্স কিন্তু এখন আর আগের মতো নেই। এ সময় আপনি দেখছেন যে অন্য আরেকটা ফান্ড ভালো পারফর্ম করছে, বা এটাও হতে পারে যে আপনি প্রথমে যে ফান্ডটা রেখেছিলেন সেটা ভালো পারফর্ম করছে। তো এই অবস্থাতে আপনি কি করবেন? আপনি কি আবার ফান্ড বদলাবেন? একটু থামুন। আপনার মনে যদি এইরকম কিছু ভাবনা এসে থাকে, বা যদি এমন হয় যে আপনার ফান্ডটা ভালো পারফর্ম করছে না বলে আপনি সেটা বিক্রি করে অন্য একটা ফান্ডের কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটা দেখুন। আজ আমরা শুধু মিউচুয়াল ফান্ডের রিটার্ন নিয়ে কথা বলবো না, বরং আমরা আলোচনা করব কেন আমরা বারবার রিসেন্ট যেটা ভালো রিটার্ন দিয়েছে সেই ফান্ডটার পিছনেতে ছুটি, কেন গতকালের উইনার ফান্ডেতে ইনভেস্ট করার পরেই অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তার রিটার্নও কমে গেছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কখন মিউচুয়াল ফান্ড চেঞ্জ করা উচিত আর কখন শুধুমাত্র পেশেন্স ধরে রাখলেই সঠিক রিটার্ন পাওয়া যাবে। সবার প্রথমে আসি যে কেন আমরা বারবার পাস্ট রিটার্নের পিছনে দৌড়াই, মানে কেন আমরা স্বল্প সময়ের অতীতের বা শর্ট টার্মে যে পাস্ট ভালো রিটার্নটা দিয়েছে তার পিছনে দৌড়াই। কারণ আমাদের ব্রেনেতেই এই ব্যাপারটা আছে। আমাদের ব্রেন কি করে যে যেটা খুব শর্ট টার্মে বা শর্ট পিরিয়ডেতে যেটাতে ভালো রিটার্ন দিয়েছে বা যেটাতে ভালো পারফর্ম করেছে বারবার সেটার দিকেই বেশি নজর দেয় বা সেটাকেই বেশি গুরুত্ব দেয়। আর আমাদের এই বিহেভিয়ারটাকে বলা হয় রিসেন্সি বায়াস। প্রতিটা ইন্ডিভিজুয়ালের মধ্যেই এই রিসেন্সি বায়াসটা থাকে। আপনি যখনই ফান্ড সিলেকশন করবেন, যখন আপনি দেখবেন যে কোনো একটা ফান্ড গত 1 বছর বা গত 3 বছরে ভালো রিটার্ন দিয়েছে, অটোমেটিক্যালি আপনার মাইন্ড এটাই সাজেস্ট করবে যে এই ফান্ডটাই নিই। যদিও বা আপনি জানেন যে পাস্ট রিটার্ন কখনোই ফিউচার রিটার্নকে গ্যারান্টি দেয় না, তবুও কিন্তু আমরা এটা করি। এটাকে বলা হয় রিসেন্সি বায়াস। 2 নম্বর যেটা কারণ সেটাকে বলা হয় ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। কি হচ্ছে, আপনি দেখছেন যে অন্য ফান্ডটা ভালো পারফর্ম করে দিয়েছে, আপনার ফান্ডটা ভালো পারফর্ম করছে না, অন্য লোকেরা বেশি বেশি টাকা লাভ করে ফেলছে কিন্তু আমি তো পাচ্ছি না, এই যে আমি মিস করে যাচ্ছি, আমার ভালো রিটার্ন হচ্ছে না, এই যে মনের মধ্যে খোঁচাটা লেগে থাকছে, বারবার এটা আপনাকে বিঁধবে এবং তখন সেটা আপনাকে বাধ্য করবে আপনার কারেন্ট এক্সিস্টিং ফান্ডটা বিক্রি করে দিয়ে ওই ফান্ডটাতে ইনভেস্ট করতে। 3 নম্বর যে কারণ সেটাকে বলা হয় সোশ্যাল প্রুফ। দেখুন, কখনো যদি কোনো ফান্ড রিসেন্টলি ভালো পারফর্ম করে না, সেটা নিয়ে খুব চর্চা হয়, সবাই সেই ফান্ডটার কথা বলে। এবার যখনই সবাই সেই ফান্ডটার কথা বলবে, বিভিন্ন পত্র পত্রিকা, নিউজ চ্যানেল, ইউটিউবেতে বারবার সেই ফান্ডের নাম আসবে, 1-3 বছরের পারফরমেন্সের কথা বলবে, তখন আপনার মনে হবে আরে এত মানুষ যখন বলছে এই ফান্ডটা ভালো, সবাই এই ফান্ডটা নিয়ে চর্চা করছে, তাহলে তো নিশ্চয়ই এই ফান্ডটা ভালো। অনেক সময়তে কি হয় যে এই যে পপুলারিটি, এই পপুলারিটিটাকেই আমরা ভাবি এটাই এভিডেন্স। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে পপুলারিটি আর এভিডেন্স দুটো কিন্তু এক জিনিস নয়। 4 নম্বর যে কারণ সেটাকে বলা হয় আউটকাম বায়াস। অনেক ক্ষেত্রে আমরা কি করি যে শুধুমাত্র আউটকামের উপর নজর দিই, কোয়ালিটি দেখি না। যদি দেখি যে আউটকাম ভালো হয়েছে, এটা থেকে বেশি রিটার্ন দিয়েছে, তার মানে এটা ভালো। কিন্তু এটা দেখতে হবে অনেক সময় যে রিটার্নটা দিয়েছে তার পিছনে তো কিছু কারণ আছে। হতে পারে সেই মিউচুয়াল ফান্ডটা যে সেক্টরগুলোতে বা যে সেক্টরেতে ওভারওয়েট ছিল সেই থিমটা প্লে করে গেছে বলে ভালো রিটার্ন দিয়েছে, কিন্তু সবসময় সেই থিমটা তো থাকবে না, বা সেই সেক্টরটা তো সবসময় লিডারশিপ থাকবে না। অন্য সেক্টর আসবে, অন্য সময় আসবে, তখন এটা আন্ডার পারফর্ম করবে। কিন্তু আমরা সবসময় কি করি যে এই আউটকামটার উপরে বেশি নজর দিই, এটা একটা বড় কারণ। এরপরে যেটা জানবো সেটা খুব গুরুত্বপূর্ণ, যে কেন আমরা গতকালের উইনার ফান্ডেতে ইনভেস্ট করার পরে ফিউচারেতে অনেক ক্ষেত্রেই ডিসঅ্যাপয়েন্টেড হই বা ভালো রিটার্ন পাই না। এর পিছনে কারণগুলো কি কি?
প্রথম যেটা কারণ সেটা হলো মিন রিভার্সান। মিন রিভার্সান মানে কি? মিন রিভার্সান মানে হলো যে যদি আপনি একটা পারফর্ম খুব ভালো করেন, স্ট্রং পারফর্ম করছেন, কিন্তু এইটা আনলিমিটেড টাইমের জন্য কন্টিনিউ করা, সাস্টেন করা সম্ভব না। একটা সময় আসবে যখন আপনার এই ভালো পারফরমেন্সটা একটু খারাপ হবে এবং আপনার অ্যাভারেজ আউট হয়ে যাবে। কখনো এমন হতে পারে না যে আপনি কন্টিনিউয়াসলি স্ট্রং পারফর্ম করেই চলেছেন আনলিমিটেড টাইম, সেটা হয় না। প্রকৃতিতে এই জিনিসটা ঘটে না। যখনই একটা ভালো রিটার্ন হবে তারপরে একটা খারাপ পিরিয়ড আসবে এবং একটা অ্যাভারেজ আউট হয়ে যাবে। এটা প্রকৃতির নিয়ম, এটাকেই বলা হয় মিন রিভার্সান বা ল অফ অ্যাভারেজ। সুতরাং ওই অ্যাভারেজ আউট হয়ে যাওয়ার জন্য না, প্রথমে যদি খুব ভালো হয় পরের দিকে একটু খারাপ হবে, অ্যাভারেজ আউট হয়ে যাবে, এটা নিয়ম। 2 নম্বর যেটা, সেটা হলো সেক্টর রোটেশন। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন, আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, মিউচুয়াল ফান্ডও তো আপনার টাকাটা কোথাও না কোথাও ইনভেস্ট করছে, সে বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করছে। এবারে যে কোম্পানিগুলোতে ইনভেস্ট করছে সেই কোম্পানিগুলো বিভিন্ন সেক্টরেতে আছে। ধরুন কিছু সেক্টর আছে, যেমন ধরুন ব্যাংকিং সেক্টর, তো ওই টাকার, মিউচুয়াল ফান্ডের টাকার কিছু টাকা ব্যাংকিং সেক্টরেতে আছে, কিছু টাকা আছে আপনার আইটি সেক্টরে, কিছু টাকা থাকবে কেমিক্যাল সেক্টরে, কিছু টাকা থাকবে অটো সেক্টরে। এইবার দেখবেন যে সমস্ত সেক্টরগুলো কিন্তু সবসময় সমানভাবে চলে না। কখনো কোনো সেক্টরটা ভালো রিটার্ন দেয়, অন্য একটা সেক্টর খারাপ রিটার্ন দেয়। এইবার আপনার মিউচুয়াল ফান্ড যে পোর্টফোলিও বা আপনার যে মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করছেন, সেই মিউচুয়াল ফান্ড তার পোর্টফোলিওতে কোন সেক্টরেতে বেশি টাকা দিয়েছে আর কোন সেক্টরে কম টাকা দিয়েছে সেটার উপর ডিপেন্ড করছে। যদি এমন হয় যে ওর যে সেক্টরগুলোতে এখন বেশি ইনভেস্ট করা আছে সেই সেক্টরটা যদি ভালো আপ থাকে, তাহলে কী হবে, ওর রিটার্নটা ভালো হয়ে যাবে। আর যদি এমন হয় যে এখন যে সেক্টরগুলো ভালো পারফর্ম করছে সেগুলোতে ওটা আন্ডারওয়েট আছে, তাহলে কী হবে, তার রিটার্নটা খারাপ দেখাবে। আবার এটাও হবে যে যে সেক্টরটাতে রিটার্ন ভালো দিয়েছিল সেখানে ইনভেস্ট ছিল, এইবার সেটা লিডারশিপ হয়ে যাবার পরে একটা সময় পরে সেই সেক্টরটাও তো আস্তে আস্তে ডাউন হবে, তখন অন্য একজন লিডারশিপ নিয়ে নেবে, তখন ওর পারফরমেন্স আর আগের মতো হবে না। আর একটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্টক সিলেকশন অ্যান্ড ভ্যালুয়েশন। ধরুন কোনো একটা মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করেছেন এবং সেই মিউচুয়াল ফান্ডটা খুব ভালো রিটার্ন দিয়েছে, গত 2-3 বছর একদম স্টেলার রিটার্ন দিয়েছে। ভালো রিটার্ন দিয়েছে মানে কি, ওই মিউচুয়াল ফান্ড যে স্টকগুলোতে ইনভেস্ট করেছিল সেই স্টকগুলোর প্রাইস বেড়ে গেছে, স্টকগুলো খুব কি হয়েছে, খুব হাই ভ্যালু স্টক হয়ে গেছে, বেশি প্রাইস হয়ে গেছে, পি রেশিও বেড়ে গেছে। কোনো স্টকের ভ্যালুয়েশন বেড়ে যাবে না, তখন কি হবে, যারা ইনভেস্টার আর সেটাকে কিনতে চাইবে না, বা তখন কিন্তু আর তার ভ্যালুটা বাড়বে না। এইবার মিউচুয়াল ফান্ড তখন কি করবে, সেই স্টকগুলোকে তাকে বিক্রি করে দিতে হবে, বা সেগুলো বিক্রি করে দিয়ে আবার নতুন স্টক খুঁজতে হবে। কিন্তু সেই নতুন স্টক খোঁজা, সেই স্টকটাতে ইনভেস্ট করে আবার সেই নতুন স্টক যেগুলোকে ইনভেস্ট করলো সেগুলোকে আবার ভালো রিটার্ন দেওয়ার পর্যন্ত ওয়েট করা, এর জন্য তো সময় লাগবে না, তো সেই সময়টা তো দিতে হবে। তাহলে তো একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে কোনো একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরেতেই যদি শর্ট টার্মেতে তার খারাপ পারফরমেন্স দেখি, তাহলে যে সেই ফান্ডটা বিক্রি করে আবার একটা নতুন ফান্ডে ইনভেস্ট করতে হবে বা বারবার ফান্ডটাকে চেঞ্জ করব রিটার্নের উপর বেস করে, তা কিন্তু নয়। তাহলে প্রশ্ন আসবে, আমি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পর সেটাকে কি চিরজীবনের জন্য রেখেই দেবো, মানে কখনোই কি চেঞ্জ করব না, তাহলে খারাপ ফান্ড বলে কি কিছু হয় না? এটাও নয়। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরেতে আপনি সেই ফান্ডটাকে আর কন্টিনিউ করবেন কি না বা চেঞ্জ করবেন কি না, সেটা কিভাবে ঠিক করবেন? দেখুন, প্রথম যেটা সেটা হচ্ছে যে পারসিস্টেন্ট আন্ডার পারফরমেন্স। এটা কিন্তু বুঝতে হবে যে পারসিস্টেন্ট আন্ডার পারফরমেন্স যদি কোনো ফান্ডের থাকে তাহলে কিন্তু আমাদেরকে ভাবতে হবে। একটা বছর খারাপ রিটার্ন দিল, 2 বছর খারাপ রিটার্ন দিল, সেটা বড় কথা নয়। কিন্তু যদি আমি দেখি যে এই ফান্ডটা কনসিস্টেন্টলি আন্ডার পারফর্ম করছে, এবং কার সাপেক্ষে আন্ডার পারফর্ম করছে, যে ওই মিউচুয়াল ফান্ড যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির অ্যাভারেজের তুলনায় যদি কনসিস্টেন্টলি খারাপ পারফর্ম করে, আমি যদি দেখি 1 বছরেও খারাপ পারফর্ম করছে, 3 বছরেও খারাপ, 5 বছরেও খারাপ, 10 বছর, ইভেন সিন্স ইনসেপশনেও যদি দেখি, মানে যবে থেকে ফান্ডটা চালু হয়েছে তবে থেকেই এর ক্যাটাগরি অ্যাভারেজের থেকে খারাপ রিটার্নে দিয়েছে, তাহলে বলা যেতে পারে যে এটা একটা কনসিস্টেন্ট আন্ডার পারফরমেন্স। তো সেক্ষেত্রে আমি চাইলে সেই ফান্ডটাকে কিন্তু শিফট করে অন্য জায়গাতে বা অন্য ফান্ডেতে ইনভেস্ট করতে পারি। যেমন ধরুন আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, একটা ফান্ড আছে ফান্ড এ, সেই ফান্ড এর পারফরমেন্স তার যে ক্যাটাগরি অ্যাভারেজ তার সাথে তুলনা করছি ডিফারেন্ট টাইম পিরিয়ডেতে। দেখুন 1 বছরেতে ফান্ডে 8%, ক্যাটাগরি অ্যাভারেজ 12%। এইভাবে যদি 2 বছর, 3 বছর, 5 বছর, সব ক্ষেত্রেই দেখুন এই ফান্ডের পারফরমেন্স এর ক্যাটাগরি অ্যাভারেজের তুলনায় খারাপ, তাহলে আমি বলতে পারি যে কনসিস্টেন্টলি ফান্ডটা খারাপ পারফর্ম করছে, সুতরাং এটাকে আমি রিপ্লেস করার কথা ভাবতে পারি।
2 নম্বর কারণ হতে পারে যদি যে মিউচুয়াল ফান্ডটাতে আপনি ইনভেস্ট করেছিলেন সেটা যদি আর আপনার জন্য শ্যুট না করে। এটা কীরকম ক্ষেত্রে হয়, যেমন ধরুন আপনি একটা স্মল ক্যাপ ফান্ডেতে ইনভেস্ট করেছিলেন 15 বছর আগে, তখন আপনার হাতে টাইম ছিল, অনেক দিন ধরে ইনভেস্ট করার আপনার জন্য অপশান ছিল। এইবার আপনার বয়স হচ্ছে, অলরেডি 10-12 বছর পেরিয়ে গেছে, এইবার আপনি আর বেশি আগের মতো রিস্ক নিতে চান না। এক্ষেত্রে আপনি কি করতে পারেন যে ওই স্মল ক্যাপ ফান্ডটাকে ধীরে ধীরে ট্রিম করতে পারেন বা কাট ডাউন করে আপনি অন্য সেফ জায়গাতে ইনভেস্ট করতে পারেন। এক্ষেত্রে ফান্ডের আন্ডার পারফরমেন্স নয়, বরং আপনার ইনভেস্টমেন্ট গোল, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি সেইটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আপনি ওই মিউচুয়াল ফান্ডটাকে চেঞ্জ করছেন। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিউচুয়াল ফান্ডের ম্যানেজার চেঞ্জ হয়ে যাওয়ার পর কিন্তু ফান্ডের পারফরমেন্স চেঞ্জ হয়ে যেতে পারে। তো ফান্ড ম্যানেজার চেঞ্জ হওয়ার পর কিন্তু আপনাকে একটুখানি অ্যালার্ট থাকতে হবে।